এই কালারটা সুন্দর। দাম কত এটার? 18,500। আমার মেয়ে তোমারে পছন্দ করে, আমিও তোমার হাতে মাইয়ারে তুলে দিতে চাই, তবে আমার একটা শর্ত আছে, তোমার পরিবারে তোমার ত্যাগ করতে হবে। আমার বাপ তোমাকে বাড়িতে কামলার কাজ করতো, এরপর আর কিভাবে তোমার ভালোবাসতে গেলাম। কত সাহস আমার, হাত সাধ্যই নেই তোমার ভালোবাসার। মাফ করে দাও, তুমি আমার বইলা যাও। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম আব্বা। ও মামুন, ইফতার কি দিয়ে করবা? অনেক কিছু আছে, খেজুর, বেগুনি, তারপর ওই পিয়াজু। আমরা দাও না ফোনটা, আমি একটু কথা কমু। ভাই হ্যাঁ বল। তুমি আইবা কবে? আইসা বলবো। অনেক টাইমে কিন্তু আমার লিগা হানিয়া মেয়ের ড্রেস অবশ্যই আনবা। আচ্ছা ঠিক আছে, আম্মারে জিগা আম্মা কি কালারের শাড়ি পরবো এবার ঈদে। আমি জানি না, তুমি নিজেই জিগাও। তোমার পোলা তোমার লগে কথা কইব। ও আম্মা, এবার ঈদে কি রঙের শাড়ি পরবা? আমার শাড়ি লাগবো না তো। গত ঈদে তুমি যেই শাড়ি আনছো ওই শাড়ি তো নতুন পরে রইছে, ওইটাই পিনতুম। আচ্ছা ঠিক আছে, তোমার নতুন শাড়ি পরা লাগবো না, আমি তোমার লগে তাও কিনবো। তুমি শাড়ি ফালাই দিও, দাদা জানলে দাও। দিতাছি। কিরে কবে আইবি? চলে আম্মু, তোমার কি কালারের পাঞ্জাবি? আরে না, আমার কিচ্ছু লাগবে। কি কথা জান লাগবে না মানে? দুইটা হয়ে গেছি এক ঠ্যাং কবরে, আমার জন্য কিছু লাগবে। এই ইফতারের টাইম হয়ে গেছে, এই ইফতারটা কর। ঠিক আছে। ইফতারের পরে সিগারেটের টান, কি যে আরাম, যদি একটু হারাম। মাকরু মাকরু। এই কালকে আমাকে বোনাস দিব না? মনে হয় না। তুই খালি নেগেটিভ কথা কস। আমি আভাস পাইছি দেখে কইলাম। এই যে শুরু হয়ে গেছে, বড়টায় ধরছে। আচ্ছা আমি আইতাছি, বড়টায় ধরছে আমার, বিড়ি খেলে না চলে আহে। হ্যালো, এতক্ষণে তোমার ফোন দেওয়ার সময় হলো। হ্যাঁ ফোন দিতাম তোমারে। ইফতার করছো? করছি, তুমি করছো? আমিও করছি। শোনো না, তুমি আসবে কবে? আসবো। অফিসে এখনো বেতন বোনাস কিছুই দেয় নাই, কেমন যে কি করবো। আর বাড়িতে গেলে সবার লাগে ঈদের জামা কাপড় নিয়ে যেতে হইব না। সারা বছর তো আর কিছু দিই নেই, ঈদে একটু দেরিও করে। তুমি পেরেশান হও না তো? পেরেশান কি আর হুদাই হই? কার লগে এত ফোনে কথা কস? আব্বা, শিউলি। শিউলের কি কোনো কাম কাজ নাই? সারাক্ষণ ফোনেই কথা কয়। তোর মা কই? আম্মা ওই রান্না করে দিয়ে গেল দেখলাম। কিরে রাইতে খাবি না? তুই জানোস না আমি একবারে সেহরিতে খাই। খালি টাকা বাঁচানোর দান্দা। আমি না হয় না খাই টাকা বাজাই, তুই খাস না কে? আমি খাই না তোর লেগা, তুই খাস না দেখে আমি খাই না। ডং, আমি যদি না খাই 2টা টাকা বাঁচাইতে পারি, এটা তো আমি পরিবারের পিছিয়ে খরচ করি। তুই কিসের পিছনে খরচ করস? তুই আমার মারবি আমি শিওর। না খায় তোর আলসার হইব লগে আমার। এটা যদি খালাম ভাই জানে। ওই বেটা, সব কথা আমার কন যায় না, যা ঘুমায় পর। আচ্ছা তাহলে ঘুমা। ছুটি না দিয়ে সব কাজ করার নিয়ে আবার বোনাসটা দিল না। বেতনটা তো লেট করে দেয়, বোনাসটাও ঠিক মতো দেয় না। এফএস এ কাজ করা যায়, অন্য সব অফিসে যায় দেখেন, বোনাসটা তো দিছেই ভাই, সামনের মাসের অ্যাডভান্সটাও সব দিয়ে রাখছে। আর অন্য গো কথা কয়ে লাভ আছে? ভাই লাভ নাই মানে কি বলেন? এটা একটা প্রতিবাদ হওয়া উচিত না? আসলে আপনি তাহলে যান, স্যারের রুমে গিয়া স্যারের সামনে প্রতিবাদ করেন। কি হইলো, দাঁড়ায় আছেন কেন ভাই, যান। আরে ভাই, এই বাজারে কেউ চাকরি ছাড়া রিস্ক নিব না। তার মানে কি আমরা নিরাপদ সহ্য করবো? এটা এত বড় অন্যায়। আমাদের মতো মধ্যবিত্ত মানুষের বাইচা থাকাটাই তো সবচেয়ে বড় অন্যায়। কই যেতেছেন ভাই? কই আর যামু, বাড়ি যামু। আমার পরিবার আমার জন্য অপেক্ষা করতেছে। আপনারাও যান, একদিন আগে টিকিট কাটলে বাসের টিকিটের ভাড়াটা কমে পাবেন। আসলে যে কয়টা টাকা বেতন পাই কইরা দিয়ে ঢাকা শহরে চলা খুবই মুশকিল। সারাটা বছর অপেক্ষা করি বোনাসের লেগা, আজকে বোনাসটাও পাইলাম না। আল্লাহ আমাকে মধ্যবিত্ত বানাইছে, এতে কোনো আফসোস নাই, কিন্তু কষ্টটা লাগে তখন যখন ঈদ আসে। শীত আসলে এত খরচ কোনোভাবে কুলাইতে পারি না। আমার তাই ঈদ কিন্তু একটা না, দুইটা ঈদ, 2 মাস 10 দিন পর আরেকটা ঈদ। এটা কিন্তু এক ধরনের জুলুম আমাকে উপর, তাই না? চল কই যাবি? পকেটে টাকা থাকুক বা না থাকুক, ফ্যামিলির লেগে তো কিছু কিনতেই বই দে। আচ্ছা ভাই, হানি আমিরের ড্রেস আছে? জি ভাই বসেন। এই কালারটা সুন্দর। দাম কত এটার? 18,500। নিলে নিতে পারিস। রংগুলো অত একটা ভালো লাগতেছে না, অন্য দোকানে দেখেন। ঠিক আছে, কষ্ট দিলাম ভাই। কোনো অসুবিধা নেই ভাই। কিরে নিবি না? দাম শুনছস? তো দামি জিনিস নিবি, দাম দিয়ে নিতে হবো না? দেখ কত কেনাকাটা করছে, আল্লাহ যারে দেয় একদম হাত খুলে দেয়। আচ্ছা ওই আমি একটু আইতাছি। ওই ঝুমকাটা দেই ভাই, ঝুমকা পরলে তোমার নর্মাল চেয়ে বেশি সুন্দর লাগে। আমার যদি মেলা টাকা থাকতো তাহলে এমন কোটি কোটি ঝুমকা তোমার পায়ের সামনে না পালায় রাখতাম। ঝুমকা কি আমি পায়ে পড়তাম? এটা কি পায়ের? দাম কত? এটা স্যার 1650। এই নে, এটা কি? হানিয়ামের ড্রেস। কিন্তু ভাগ্যবান, তোর একটা বোন আছে। আমার কি বোন আছে? আমার বোন থাকলে আমি দিতাম না? তোর বোন কি আমার বোন না? আমার পক্ষ থেকে আমার বোন আমি দিলাম। নে।
এই কেনাকাটা কিন্তু বাকি এখনো। চল খালাম্মার দাদার হোটেল চল ছাড় চল। গোলাপি আপু কেনাকাটা কেমন করলেন? তেমন না। কেন, জিনিসপত্রের দাম কি খুব বেশি? ওয়েল, জিনিসপত্রের দাম ঠিকঠাক, বাট এবার আমার বাজেটটা একটু কম। আপনার বাজেট কম কেন? কারণ আমার বয়ফ্রেন্ড এবার আমাকে অনেক কম বাজেট দিয়েছে। তো ভাইয়া আপনাকে কত বাজেট দিছে এটা একটু বলেন। মাত্র 2 লাখ। 2 লাখ টাকা বলে কম, আর আমরা 20,000 টাকা দিয়ে আরামসে সংসার চালাই। আপা এবার আপনাদের বাজেট কেমন? আনলিমিটেড। হাজবেন্ডের টাকা জিনিস কিনবো, এতে আবার লিমিট কিসের? আপনার হাজবেন্ডের জন্য কি কিনলেন? কিছুই কিনিনি, আমার জন্য কিনেছি। আমি খুশি মানে হাজবেন্ড খুশি। তা ঠিক, তা ঠিক। শোন আমাকে দিকে আইতেছে। ভাই ভাই এবার ঈদে কি কিনলেন? তেমন কিছু না। ঠিক আছে ভাই, যাই। ভাই ভাই দুইটা কথা বলে যান, লাইট চলতেছে। আপনার বাজেট কত? আমার তো তেমন কোনো বাজেট নাই, আর আমার বাজেট শুনে আপনি কি করবেন? আরে বলেন না ভাই। আরে ভাই, একটা মানুষ কইতে চাইতেছেন, আপনি জোর করে তার কাছে জানতে চাইতেছেন। এই ভাই আপনি আমার মাঝখানে ঢুকলেন কেমনে? আমরা ঢুকছি, আপনি তো আমগো ভিতরে ঢুকলেন। আপনার বাজেট কত? দূর মিয়া। আপনার বেতন কত? আমার বেতন আপনারা কেন বলবো? আপনি জানেন না মেয়ে মানুষের বয়স আর ছেলে মানুষের বেতন জানতে হয় না? ঠিক তেমনি মধ্যবিত্তদের বাজেট কখনো জিজ্ঞেস করতে হয় না ঈদের। আপনি যে আমার জিজ্ঞেস করলেন আমার বাজেট কত, আর আমি যদি কেউ আমার বাজেট 2,000 টাকা, এটা হলে আপনার খুব ভালো লাগবে, দর্শক খুব খুশি হইব। শুনেন, ভদ্রতার খাতিরে মধ্যবিত্তরা কিছু কইতে পারে না, জনসমক্ষে এরকম করে এগুলো লজ্জা দিয়েন না, বুঝছেন? এই ধরনের প্রশ্ন কইরেন না। নীলু, এই নে তোর ঈদের পোশাক। কি সুন্দর রং, পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে আমার। এ নাও তোমার শাড়ি। আমার জন্য শাড়ি দুইটা কিন্তু কেন একটা আনলিত তো পারতা। আরে তোমরাই তো আমার ভালোবাসা, আমার জীবনের সুন্দর মানুষ। তোমাদের দেবো না তো কাকে দেবো? এই কত কত? 950। 3.5 একদম। ধরো ভাই, খালি বয়াটেন। আমার স্যান্ডেল একটু রং করে দেন। রং করার দরকার কি? নতুন একটা লয়ালা, সামনে ঈদ না। হাই রে, আচ্ছা ওটা একটু দাম বাড়ায়, ওটা লয়ালি। এই পুরান জুতা রং করে দেশে যাবি? হাই রে আল্লাহ। কিরে মন খারাপ করেছিস কেন? টিকিট যে পাওয়া গেছে এটাই তো কত। তাই কই কি ডাবল দাম দিয়ে টিকিট কাটবো? আরে বুকা, ডাবল আর সিঙ্গেল চিন্তা করে লাভ আছে? বাড়ি যাইতে হইব না? ওই যে আমার বাসায় পড়ছে। থাক তাহলে তুই। হ্যাঁ আচ্ছা দোস্ত, সাবধানে যাইস, আর কি আমার জানাইস। আমার মা এডি কয়। আচ্ছা ঠিক আছে আম্মা, যা আপনার জানা মনে। দৌড়ে তোমার লগে দেখা করতে এলাম। এই আচ্ছা শুনো, এই আসার সময় একটু আগে আবার লগে দেখা হয়েছিল, আর একটু আমি ধরা খেয়েছি। এক কাজ করো, তুমি চলে যাও। এক কাজ করবে তো কেউ, আরে যাও। দাঁড়ায় আসো কেন, যাও। আচ্ছা আমি যাই। ভাই, আমার হানি আমি কই? আনি নাই। সত্যি আনো নাই? কি দেখবি, আনি নাই। এটা কার লেখা? এটা ও, নীলু আপার লেগে, তাই না? এখন তো নীলু আপার লেগে আনবা, আমার তো কোনো দাম নাই। এটা তোর লেগে আনছি। সত্যি তুমি আমার লেগে হানি আমার ড্রেস আনছো? ওরে বাবা, ভাই বোনে কি নিয়ে আনন্দ। বইতে মারে বইতে। এই যে দাদা যান, এরা তোমার লেগে। খালি খালি টাকা পয়সা নষ্ট করলি কেন? আমি নতুন কাপড় পিনদুম কখন? সুন্দরী তো আব্বা, ঈদের দিন পিনদেন। মা, এটা তোমার লেগে। আমি এই শাড়ি নিমু না, আমি কইছি না আমার শাড়ি আছে। জানি তো তোমার কত শাড়ি আছে, কত বছরের ঈদের শাড়িরা এই একটা বছর ধরে পড়তেছো। ধরো, পছন্দ না হইলে হালাই দিও। পছন্দ হয়েছে? তোমার লিখে কি আনছো বাসান? হ্যাঁ? তোরটা কই? আছে, ব্যাগে আছে। দেখা ছিল, আমি তো হ্যাঁ পাঞ্জাবিটা গেল কই আমার? ভালো করে খুঁজো বাজান, পাইবা। থুয়ে এলাম নাকি? তুই আইসোস মানে? ব্যাগ গুছানোর সময় মনে হয় ঢাকায় ম্যাচে থুয়ে আইছি। হায় হায়, তাহলে ঈদের দিন কি পিন্দা নামাজ পড়বি? আরে আমার গত বছর ঈদের পাঞ্জাবিটা আসছে না, ওটা তো ঘরেই আছে, এটা বিন্দা জামু। পুরান পাঞ্জাবি পিন্দা নামাজ পড়বি, আর আমরা সপ্তে নতুন পিন্দা বয়ে থাকুম। বৌমা মনে হয় ভুলে থুয়ে আইছে, থাক না। থাক। আরে ফোন দিছো কেন? কে? ঈদ মোবারক। ঈদ মোবারক। একটু বাড়ির পিছাইবা, তোমার একবার দেখেই চলে যাবো। তোমার সাহস দেখে দিন দিন খুব বাড়তেছে। ওই একটা জিনিসই তো আছে আমার দ্বারে, 2 দিনে লেগে আইছে। যদি একটু কথাই কইতে না পারি, একটু দেখাই করতে না পারি, তাহলে কেমনে হইব? কালকে আচ্ছা। ঈদের নামাজ পড়ে আসো। তুমি এতক্ষণ পিছে খেলা আমার কথা শুনতেছিলা? আমার জন্ম হয়েছে তোর বাপের জন্মের আগে। আম্মাইতাছি, ওই আম্মা ডাক্তার আছে, আমি গেলাম। এই খারা, তোর আম্মায় ডাকে নাই, তারপরেও তুই ডাক শুনছস। এইটা হলো গিয়ে একটা রোগ। তাহলে আম্মা ডাকতেছে না, ওই বন্ধুরা ডাকতেছে, বাজারে যাই আমি। কেউ দেখে নাই তো? হাতটা দাও। হাত দিয়ে কি করবা? আরে হাতটা দাও, তোমার লেগে একটা জিনিস আনছে। কি জিনিস এটা? খুলে দেখো। ঝুমকা! তোর মনে আছে আমার ঝুমকা
আমার মনে থাকবো না? থ্যাংক ইউ। ওরে বাবা, সামান্য ঝুমকা পায় এত খুশি? তাহলে তো যে কেউ তোমার কোনো গিফট দিয়ে লয়ে নিতে পারে। জি না, এই নীলু এত সস্তা না। গিফটটা গুরুত্বপূর্ণ না, কিন্তু গিফটটা যে মানুষটা দিছে সেই মানুষটা গুরুত্বপূর্ণ। আর সেটা বুঝি বললেই তো আপনারা খুব ভালোবাসি। হাতটা দাও। হ্যাঁ? হাতটা দাও, এটা রাখো। কিসের টাকা? আহা, রাখো তো, কাজে লাগবে। আর আমার কাছে টাকা আছে তো। জানি আছে, তুমি এদের বোনাস পাও নাই, এই টাকাটা রাখো, কাজে লাগবে। আচ্ছা এখন যাই, এখন যদি না যাই তাহলে কালকে আব্বা আমার ঈদের দিন বাড়িতে দিবে না। দাদা যান, তুমি এনে কি করো? ঘুমাই। ঘুমাও মানে? এনে ঘুমাও কে? তাহলে কই ঘুমাবো? আমি ঢাকা থাকলে তুমি কই ঘুমাও? তোর বিছানায়। তাহলে এখন আমার বিছানায় ঘুমাইবা? তাহলে তুই কই ঘুমাবি? আমি এনে ঘুমাবো। এখানে ঘুমাইলে তোর ঠান্ডা লাগবো না? হায় রে দাদা যান, আমার ঠান্ডা লাগবো, তোমার ঠান্ডা লাগবো না? ঈদ মোবারক দাদা যান। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ওরে বাবা, সুন্দর লাগতেছে। মামুন, এই যে এটা পিন্দা জামাতে যাও। তুমি টাকা কই পাইছো? টাকা আমি না, ওই যে তোমার বোন মাটির ব্যাংকে জমাইছিল। আমার কিন্তু তোমার লাগে ঘুরতে কইলাম ভালো লাগে। তাহলে ঘুরতে ঘুরতে আমার লগে কাজী অফিস চলো, পার্মানেন্টলি ঘুরার ব্যবস্থা করে ফেলাই। আজকাল দেখি খুব কাজে অফিস করতেছো। বিয়ে করলে খাওয়া বাকি মোহব্বত। আচ্ছা চলবো না? 100 এখন চলো, আব্বা দেখলে একদম আমার চাচা দিবে। তোমার সাথে নীলুর একটা মিলামেশা আছে, এটা আমি নীলুর মার কাছ থেকে শুনছি। তুমি খুব ভালো ছেলে, আমিও তোমারে খুব পছন্দ করি। এক সময় তোমার বাবা আমার বাড়িতে কামলার কাজ করতো। তোমরা গরিব, এটা আল্লাহ দিছে, এটা তো তোমাদের কোনো দোষ না। একজন বাবা হিসেবে আমি একটা কামলার ছেলের সাথে তো মাইয়ার বিয়ে দিতে পারি না। আমার জায়গায় থাকলে তুমি কি করতা কও তো? তুমি শহরে যে চাকরি করে যে বেতন বাড়িটা দেয় নাকি তুমি চলতে পারো না? সেখানে তোমার বাবা নাই, তোমার মা অসুস্থ, দাদা অসুস্থ, তার ওষুধপত্র, তোমার একটা বোন আছে, 2 দিন পর তো তোমার বোনেরও বিয়ে দিতে হবে, সেই খরচটা তোমারই টানতে হবে। তো দায়িত্ব নিয়ে তুমি তো জীবন চালাইতে পারবা না বাবা। আর তুমি আমার মেয়েটারও সুখে শান্তিতে রাখতে পারবা না। আমি নিজে মা হইয়া কেমনি গরিব খানে আমার মেয়েরে সইপা দেই, তুমি বলো তো বাবা। আম্মা আইসো, মুরব্বীরা কথা বলতেছে, যা ভিতরে যা। আমিও চাই তুমি আমার মাইয়ারে বিয়ে করে সুন্দরভাবে সংসার করো। আমার মেয়ে তোমারে পছন্দ করে, আমিও তোমার হাতে মাইয়ারে তুলে দিতে চাই। আমি তোমারে কিছু টাকা দিতেছি, তুমি শহরে যায় আলাদা একটা ব্যবসা কইরা একটা সুন্দর বাসা নিয়ে আমার মেয়েরে নিয়ে সুখে শান্তিতে থাকো। তবে আমার একটা শর্ত আছে, তোমার পরিবারে তোমার ত্যাগ করতে হবে। এখন তুমি ভাইবা দেখো, আমার মেয়েরে চাও না তোমার পরিবারে চাও? তুমি ঠান্ডা মাথায় ভাইবা আমার এই সিদ্ধান্তটা জানাইও। এগুলো তো আমি তোমার গিফট দিছিলাম। এই ফুলটা এমনও তুমি তোমার কাছে যত্ন করে রেখে দিছো। তোমার দেওয়া সবকিছু আমি যত্ন করে রেখে দিচ্ছি। কিন্তু তুমি এগুলো আমার কেন দিতেছো? আমানত রাখতেছি, আর তোমার অনেক ভালোবাসি, নিজের চাইতে বেশি। কিন্তু আমার পরিবার, তুমি এগুলো আমার সাথে সম্পর্ক শেষ করার জন্য দিতেছো? কথা বলো না কেন? তুমি কি এতদিন আমার সাথে ছলনা করছো? চুপ করে আছো কেন? কথা বলো। তুমি মনে হয় তোমার আব্বা কি কইছে? আমার বাপ তোমাকে বাড়িতে কামলার কাজ করতো, এরপর হইয়া কিভাবে তোমার ভালোবাসতে গেলাম। কত সাহস আমার, কত সাধ্যই নেই তোমার ভালোবাসা। মাফ করে দাও, তুমি আমার বইলা যাও। এটা সুন্দর পোলা দেখা বিয়া করে গেল। কিরে ভাই, তোর মন খারাপ? এই কিরে, মন খারাপ? আমি তোর বাপের বাপ, আমি সব কিছু টের পাই। তুই আসলে একটা লক্ষ্মী ছেলে, আল্লাহ তোর ভালো করবো। ঢাকা যাইয়া প্রথমে আগে একটা ফোন দিবি তোর মারে।
তুমি ভূত। খুব তো তোমার আব্বা। তো ভূতের মাইয়ার লগে প্রেম করছো কেন? 3 নাম্বার অপশন তো তুমি আমলে নাও নাই। তুমি একবার শুধু বলতা আমি বাড়ির সাইডে চলে আসতাম, সেটা তো তুমি বলো নাই। এখন দেখো আমি সব কিছু সাইডে তোমার কাছে চলে আসছি। আমি তোমারে খুব ভালো করে চিনি যে তুমি তোমার ফ্যামিলির কত ভালোবাসো। আমি কোনোদিন তোমারে তোমার ফ্যামিলির থেকে দূরে সরাবো। আমি তো শুধু তোমারই না, তোমার পরিবারেরও অংশ হইতে চাইছি। ভাই 10 টাকা দিবেন? সকাল থেকে কিছু খাইনি। কাজ করতে পারস না? কাজ আপনি দিবেন? আই তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? চোখটা বন্ধ করো না। চোখ আমি না বলার আগ পর্যন্ত চোখই খুলবে না। চিটিং করতেছো না তো? এবার চোখটা খুলো। টান টানা। অরিজিনাল, খুব সুন্দর। বলেছিলাম না তোমার জন্মদিনে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। রঞ্জু এই ঘড়িটা পরবে না। কেন পড়বে না? কারণ রঞ্জুর এই ঘড়ি পরার যোগ্যতা নাই। এই ঘড়িটার দাম কত পিউ? আবার তুমি নাম দাম শুরু করছো রঞ্জু। এই ঘড়িটার দাম 5 লাখ টাকা পিউ। এত দামি ঘড়ি আমি নিতে পারবো না। তুমি বারবার দামটাই দেখতেছো, তুমি আমার ভালোবাসাটা দেখতেছো না। তুমি এটা পড়বা না? আমি এটা পরবো না। তুমি এটা পড়বা না? আমি ঘড়ি পরবো না। নিতেই হবে না, তোমার পড়তেই হবে না। এই ঘড়ি ধরবা না, তুমি ধরবা না। এই যে দেখো আমি পরছি, আমার ভুল হয়ে গেছে, সরি। এই যে দেখো আমি পরছি, সুন্দর লাগছে না আমাকে? আমি কথা দিচ্ছি এই ঘড়ি আমি কখনো খুলবো না। তুমি এতক্ষণ আমার সাথে এরকম করলা কেন? থ্যাংক ইউ ফর দ্য বার্থডে গিফট। প্রিয় মনে হয় একটা ছেলেকে পছন্দ করে, তুমি কি করে জানলে? তো আবার এখন কি করা উচিত? আপনি ছেলেটার সঙ্গে কথা বলেন। তোমার সঙ্গে একটা কথা বলি। একটা কেন যায়, তুমি 1000টা কথা বলো। আমাকে শুধু বলো ছেলেটা কি করে। খুব ভালো একটা ছেলে ড্যাড, আমাকে খুব পছন্দ করি। আব্বা অসুস্থ, ওষুধ নিয়ে বাড়িতে যাচ্ছি, একটাও টাকা নেই। আমার তো এই মাসে টিউশনের টাকা এখনো দেয় নাই। আমার কাছে 200 টাকাই আছে। অসুবিধা নাই, চল। ছোট বোনটার পড়ালেখা বন্ধ হয়ে গেছে টাকার জন্য, পরে কোনো বাজার সদাই নাই। তুই তো ভাঙা পড়তেছিস কেন? আমাদের সবারই তো খারাপ অবস্থা যাইতেছে। এমনি আর কতদিন চলবো বুঝতেছি। আল্লাহ ভরসা, তুই ঘরে যা। কিসের কার্ড? তোমার চাকরি হয়ে গেছে। টান টানা। এই যে এই কার্ডটা দেখতে পাচ্ছ না, মামা তোমার জন্য একটা ইন্টারভিউ সেট করছে। ইন্টারভিউ বোর্ডে মামার এই কার্ডটা দিবার তোমার চাকরি হয়ে যাবে। আর ওরা আমার যোগ্যতা দেখবে না? এখনকার টাইমের যোগ্যতার থেকে লিংক বেশি প্রয়োজন। লিংক ছাড়া তো চাকরি হয় না। আর সেই জবে ঢোকার একমাত্র লিংক হচ্ছে এই মামার কার্ড। আচ্ছা ঠিক আছে, যাবো। রঞ্জু, শুনছিস কিছু? গতকাল রাতে রনি সুইসাইড করতে নিছিল। কি হয়েছে? আরে ওই যে বাসা ভাড়া দিতে পারে না, এর লেগে বাইরে এলা নাকি ওরে মারছে, এই জন্য পয়জন খাইছে। আমি দেখে আসলাম মাত্র। তুই এই কথা আমার আগে বলবি না। রঞ্জু, পিউ আমার কথাটা শোনো। কেন শুনবো? কি শুনবো? কেন শুনবো তোমার কথা? প্লিজ আমার কথা শোনো। এই চাকরিটার জন্য আমার বন্ধুটা মরতে বসছিল। আমার বন্ধুটার বাবা পঙ্গু হয়ে 4 বছর ধরে বিছানায় শোয়া। ছোট ভাই বোনের পড়াশোনা বন্ধ হয়ে গেছে। আচ্ছা না, আমার বন্ধুটা সুইসাইড করতে গিয়েছিল। ওর এই চাকরিটা খুব প্রয়োজন। এটা তুমি ইন্টারভিউ না দিতে যে তোমার বন্ধুকে পাঠিয়েছো। এখন আমি আমাকে কি বলবো? মামাকে একটু বলো যাতে আমার বন্ধুর চাকরিটা হয়ে যায়। তুমি না, তোমার এই চাকরিটা হলে না আমি তোমাকে আমার বাবার সাথে দেখা করাতে পারতাম। এখন সবকিছু উল্টাপাল্টা হয়ে গেল। বুঝছিস না আমি তোমাকে কতটা ভালোবাসি, কতটা কেয়ার করি। আমি নিজে গিয়ে আঙ্কেলের সাথে দেখা করবো, তাকে বুঝিয়ে বলবো। আমি কথা দিচ্ছি তোমাকে, ভালো তো আমিও তোমাকে বাসি। রঞ্জু, সবুজ দোস্ত, আমি চাকরিটা পাই গেছি দোস্ত। অথচ তোর জন্য আমি চাকরিটা পাইছি। তোর যে কি বলে আমি ধন্যবাদ দেবো দোস্ত। তুই না থাকলে আমি ভাইসা যেতাম, ধ্বংস হয়ে যেতাম দোস্ত। তুই কি মানুষ নাকি ফেরেশতা বলতো? আমি বন্ধু, আমি তোর বন্ধু। দেখবা ডাইট তোমাকে খুব পছন্দ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ড্যাড ও হচ্ছে রঞ্জু, যার কথা বলছিলাম। আমরা একটু কথা বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। আমি তোমাকে সরাসরি কিছু কথা বলতে চাই। জি অবশ্যই। তুমি তোমার চাকরিটা তোমার বন্ধুকে দিয়ে দিয়েছো,
কিন্তু কেন? কারণ ওই মুহূর্তে আমার চাইতে আমার বন্ধুর চাকরিটা বেশি প্রয়োজন ছিল। ওই চাকরির কারণে আমার বন্ধুর পরিবারটা বেঁচে গেছে। জীবনটা এভাবে চালানো কঠিন হয়ে যাবে। জীবনে চলার জন্য তো অনেক টাকার প্রয়োজন নেই। তোমার ড্যাডের মনে হয় আমাকে পছন্দ হয় না। দেখ আমার পছন্দকে রিজেক্ট করতেই পারে না, বুঝছো? এই ছেলের সাথে মেয়ের বিয়ে হলে ও আমার মেয়েকে খুবই কষ্ট দেবে। আমার মেয়ে কোনোদিনই সুখী হবে না। কিরে, মন খারাপ করে বসে আছিস কেন? বিয়ে তো হয়েছে, সংসার করবো কি করে? আমার হাতে একটা টাকাও নেই, ওর কোনো চাকরিও নেই। এই ঘড়িটা রাখ। এই ঘড়িটার দাম প্রায় 5 লাখ টাকার মতো। এইটা বিক্রি করে তোরা সংসারটা সাজিয়ে নিস। নে ধর। আমি নিতে পারবো না ভাইয়া। এটা তোদের বিয়ের গিফট হিসাবে দিলাম। আমি তো ভাই হিসাবে তোদের বিয়েতে কিছু দিলাম না। এটা রাখ। ধর এটা তুই। তোমার এই উপকার আমি কোনোদিনই শোধ করতে পারবো না ভাইয়া। কেন আসছো তুমি এখানে? 6-7 দিন যাবো তুমি আমার ফোন ধরতেছো। হ্যাঁ ধরতেছি না, কেন ধরবো? তোমার ফোন কেন ধরতে হবে? কে তুমি? কি বলতেছিস? ঘড়ি কই? হ্যাঁ এই কই? হাতের মধ্যে ঘড়ি নেই তো। তুই আমার সাথে চেকিং করছিস কেন? তুই কি মনে করছিস আমি ইচ্ছা করে না? আমি তোর বেঁচে গেছি। জবা, ভাইয়া আসো আসো, ভিতরে আসো। তোরে যে আমি একটা ঘড়ি দিছিলাম, ওই ঘড়িটা কই? ওই ঘড়িটা তো বিক্রি করছি, বিক্রি করে আমরা 3 লাখ টাকা পাইছি, এই বাসা নিছি আর নতুন একটা দোকান দিছি। কার কাছে বিক্রি করছিস? ভাইয়া, আপনি যে ঘড়িটা পরে আছেন, এই ঘড়িটা আসলে আমার ছিল। আমি একটা পরিস্থিতিতে পড়ে ঘড়িটা বিক্রি করে দিয়েছিলাম। ভাইয়া, ঘড়িটা আমি ফেরত চাই। এই ঘড়িটা আমি 3.5 লাখ টাকা দিয়ে কিনেছি। ভাইয়া, এই ঘড়িটা আমার খুব দরকার। আপনি আমাকে 4 লাখ টাকা দিন, আমি আপনাকে ঘড়িটা দিয়ে দিই। 4 লাখ টাকা? জি। কিছুদিন সময় দেন, আমি আপনার কাছে টাকা নিয়ে আসবো। তো এতগুলো টাকা কিভাবে জোগাড় করবেন? জানি না। আপনার জন্য আমার কাছে একটু অফার আছে। কি করতে হবে আমার? আপনাকে একটি কিডনি ডোনেট করতে হবে। কিডনির বিনিময়ে ঘড়ি আর 1 লাখ টাকা ক্যাশ। কাউকে কিছু বলা দরকার, শুধু যাবেন। ভাই, কিডনি দেওয়ার পর থেকে আমার অবস্থা খুব খারাপ। আপনি অপারেশনের আগে ঘড়ি চাইলেন, ঘড়ি দিয়ে দিলাম। টাকা পয়সা কিছুই চাইলেন। এখন আর টাকা পয়সা চাইলে লাভ হবে নাকি ভাই? ভাইয়া আমার কিছু জানাও নেই কেন? সবুজ ভাই কিছু না করে তো কিছুই জানতাম না। আমি তো তোমার বোন, আমারই কো। ভাইয়া আমার নিজের খুব অপরাধী মনে হইতেছে। আমি কেন তোমার ঘড়িটা নিতে গেলাম, ঘড়িটা ফেরত আনতে যাই, আজকে তোমার কিডনি দিয়ে দিছো। এখানে তো তোর কোনো দোষ নেই, আমার কপালে ছিল। এই ঘড়িটা ফেরত দিয়ে আমার নিজের দায় মুক্ত করতে হবে। তুই গিয়ে ঘড়িটা দিয়ে আয়। কি ব্যাপার? আরে গেটের সামনে দাঁড়ায় আছেন কেন? তুই এখানে? মানে তুই আমার বাসায় অ্যাড্রেস পাইলি কোত্থেকে? আরে আয় তুই। বিশ্বাস কর দোস্ত, তোকে আমি এত পরিমাণ খুঁজছি, মেসেজে কতবার গেছি। ইউ দেখো কাকে নিয়ে আসছি। এ হচ্ছে রঞ্জু, আমার সবচেয়ে কাছে বন্ধু। ওর জন্য তো তোমার সাথে আমার পরিচয় হয়েছে। তুই যে অফিসে আমাকে চাকরি দিচ্ছিলি, ওই অফিসে ওর মামার সাথে আমার পরিচয় হয়। ওর বাবা মা চায়, ওর মামা আমার সাথে ওর বিয়ে ঠিক করে। আমি তো তোর বিয়েতে কিছুই দিতে পারলাম না। এই ঘড়িটা তোর বিয়ের গিফট। কি বলছিস? লাগবে না। এই ঘড়িটার পেছনে একটা গল্প আছে। তুই চুপ কর। না, আজকে আমি চুপ থাকবো না। আমি যখন বয়ফ্রেন্ড নিয়ে বিয়ে করবো বলে পালিয়ে আসি, তখন ভাইয়া আমাকে এই ঘড়িটা দেয়। আমি ঘড়িটা বিক্রি করি, 3 লক্ষ টাকা পাই। কিন্তু ভাইয়া এই ঘড়িটার বিনিময়ে একটা কিডনি হারিয়েছে। কি দোস্ত? এই ঘড়িটা ভাইয়া ওনার গার্লফ্রেন্ড দিয়েছিল। ওনার গার্লফ্রেন্ড ওনাকে ভুল বুঝে খুব অপমান করে। ঘড়িটা ফিরিয়ে আনার জন্য ভাইয়া তার একটা কিডনি বিক্রি করে দেয়। ওই মেয়েটা এত নিষ্ঠুর। ভালোবাসার মানুষ কখনো নিষ্ঠুর হতে পারে না। হয়তো আমাকে ভুল বুঝে ঠকে গেছে। এই ঘড়ি কিন্তু জেমস বন্ড পড়েছিল। ভালো থাকিস। আসি। আসে মানে? আপনারা ভালো থাকবেন।
15 দিন কেন? এই ইমার্জেন্সি সিচুয়েশনে আমি আপনাকে 3 দিনের জন্য ছুটি অ্যালাউ করতে পারবো না। স্যার আমার তো অনেকগুলো লিভ জমা আছে, সেই হিসাব করলে তো আমি আপনার কাছে 15 দিন না মোট 1.5 মাসের ছুটি পাই। আপনার যতই ছুটি পাওনা থাক না কেন, যে কোনো সময় আপনি আসবেন আর আমার কাছে দিনের পর দিন ছুটি চাবেন, আমি সেটা অ্যালাউ করতে পারবো না। আপনি একটা কাজ করছেন, সেই কাজের প্রতি আপনার একটা দায়িত্ববোধ থাকা উচিত মিস্টার আবির। ডেফিনেটলি স্যার, কিন্তু ব্যক্তিগত জীবনেও দায়িত্ববোধ বলে কিছু বিষয় আছে যেগুলো আমি এড়িয়ে যেতে পারি না। পরিবারের কারো মৃত্যু হলেও আমরা 3 থেকে 4 দিনের বেশি ছুটি ম্যানেজ করতে পারি না। আমার নিজের ছেলে অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি ছিল, সেই অসুস্থ ছেলেকে হসপিটালে রেখে আমি প্রতিদিন অফিস করেছি, একদিনও ছুটি কাটাতে পারি। নেসেসিটি নোজ নো লস। এক্স্যাক্টলি স্যার, প্রয়োজন নিয়ম মানে না। আর আমার এখন সবচাইতে বেশি প্রয়োজন হচ্ছে সেই মানুষটার পাশে থাকা, যে মানুষটা প্রতিনিয়ত মৃত্যুর সাথে লড়াই করছে, যে মানুষটার পৃথিবীতে আমি সবচাইতে ইম্পর্টেন্ট পারসন, যে মানুষটা এখনো জানেই না যে তার হাতে সব মিলিয়ে আর 10টা দিনও হয়তো সময় নেই, আর সেই মানুষটাকে আমি অসম্ভব ভালোবাসি। শেষ সময় আমার তার পাশে থাকার চাইতে জরুরি আর কিছুই আমি মনে করছি না। প্রয়োজনে যদি আমার জবটা হারাতে হয় আমি রাজি আছি। বোকার মতো কথা বলবেন না, বি প্র্যাকটিক্যাল। সরি স্যার, এতটাও প্র্যাকটিক্যাল হওয়া উচিত না যেখানে নিজের মন সায় দেয় না। আমি জবটা নিজ থেকেই ছেড়ে দিচ্ছি। মিস্টার আবির, দেখুন পেশেন্টটা এখন একদম লাস্ট স্টেজে চলে এসছে, তবে হ্যাঁ ওনাকে একেবারেই বুঝতে দেওয়া উচিত হবে না ওনার কন্ডিশনটা। উনি এখন মেন্টালি যত স্ট্রং থাকতে পারবেন তত বেশি দিন সার্ভাইভ করতে পারবেন। কি বলে ডক্টর? বললো তুমি খুব দ্রুত ইমপ্রুভ করছো, এখান থেকে নিয়ে চলো না প্লিজ। নিয়ে যাবো, তুমি সুস্থ হয়ে যাও, আমি নিয়ে যাবো তোমাকে এখান থেকে। সালাম আলাইকুম আপু। ও আমার একটু বের হতে হবে, আমি আসি। আবির, এই আবির, তুই লিয়ার কাছে শুনলাম তোর হার্টের নাকি প্রবলেম, তাই ভোরের ট্রেন ধরে সোজা তোর কাছে চলে আসছি। আমার হার্টের প্রবলেম মানে? নীলিমা তো তোর হার্টই, মানুষটাকে যেই পরিমাণ ভালোবাসিস তুই, তোর হার্ট কাজ না করলেও চলবে, কিন্তু নীলিমাকে তো তোর লাগবেই না। চল আগে ওর সাথে দেখা দিবি। দেখো কে আসছে, চিনতে পেরেছো? কিনবো না, আপনাকে একবার দেখলে কি ভোলার উপায় আছে? এতদিন কোথায় ছিলেন? লজ্জায় গা ঢাকা দিচ্ছিলাম, চাকরি বাকরি কিছু ঢুকলো না, পরে গ্রামের বাড়ি চলে গেলাম। সেখানে গিয়ে অবশ্য চাষবাসের কাজ শুরু করে দেখি অবস্থা এখন মন্দ না, কিন্তু তোমার অবস্থা তো ভালো দেখতেছি না বোন। কোনো নোটিশ ছাড়া ডিরেক্ট বেডে পড়ে গেলা? হাসেন না ভাইয়া, হাসতে কষ্ট করে। হাসি হলো পৃথিবীর সব থেকে মহা ওষুধ। হাসো হাসো, মন খুলে হাসো, যত হাসবে তত দেখবে তোমার অসুখ বিসুখ লেজ গুটিয়ে পালিয়েছে। পুরনো ওষুধগুলো শেষ হয়ে গেছে, নতুন ওষুধ লাগবে। তাহলে এই শোন, আমি নিচে যাই, ওষুধ নিয়ে আসি। তুই কি একটু রেস্ট নিবি? রেস্ট নেওয়ার জন্য আসছি, চল। একেবারে লাস্ট স্টেজে এসেই জানতে পারলি নীলিমা কি এর আগে কিছুই টের পায় নাই? টের পেয়েছিল কিন্তু কাউকে কিছু জানায়নি। লিউকেমিয়ার সেকেন্ড স্টেজে এসে ডক্টর বলেছিল বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করতে হবে, কিন্তু খরচের কথা চিন্তা করে হয়তো বা ব্যাপারটা চেপে গেছে। এটা কোনো কথা? এত বড় একটা অসুখকে এভাবে চেপে যায়? ও তো এমনই, ওর বাবা মারা যাওয়ার পর ফুল ফ্যামিলি নিয়ে এখন দুলাভাই আর বোনের সাথে থাকে। এত খরচের একটা ধাক্কা ও বার্ডেন হয়ে থাকতে চায়নি ফ্যামিলির উপর। ইনফ্যাক্ট আমাকেও কিছু জানায় নাই, জানালে হয়তো এত সহজে ওকে যেতে দিতাম না। আবির, বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করে এখন কিছু হবে না যদি বিদেশ নিয়ে যাই? এখন আর কোনো লাভ নেই, ওর সারা শরীরে ক্যান্সারের জীবাণু ছড়িয়ে গেছে, এমনকি ব্রেনেও। আমার এই 2 হাতের উপর আমার ভালোবাসার মানুষটার মৃত্যু হবে আর আমি অসহায়ের মতো সেটা তাকিয়ে দেখবো। আবির, এখনো সময় আছে আমাদের হাতে। আমরা প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড এমন প্রাণবন্ত করে তুলবো যেন আমার বোনটা হাসি মুখে বিদায় নিতে পারে। হ্যাঁ, এগুলা রাখ। টাকা দিয়ে এখন আর কি হবে? তুই তো জানিস আমার নিজের কোনো বোন নাই, নীলিমাকে আমার বোন মানছিলাম। এই টাকাগুলো শেষ হাসির জন্য। এখন থেকে ওর যা যা ইচ্ছা, যা যা পছন্দ সবকিছু এনে ওর সামনে হাজির করবো। আবির, ওর উইশ বুকটা কোথায় রে? আছে এখনো? আচ্ছা, হয়তো বস না, চল, সময় নষ্ট করা যাবে না। কি হয়েছে? কিছু না, আপনার পাশাপাশি মা কান্নাকাটি করছিল তো, মাথার ভিতরে মনে হয় একটু বাড়ছে। আন্টি, উনি দেখেন, আপনাকে আমি অনেকবার বলেছি আন্টি, কান্নাকাটি করা যাবে না। ওর সামনে তো নাই, ওর পিছনেও কান্নাকাটি করা যাবে না। কষ্ট আমাদের সবারই হচ্ছে, কিন্তু কষ্টটাকে চেপে আমরা ওর সামনে হাসি মুখে থাকি। আমার কষ্ট আর মায়ের কষ্ট একটা, বাবা। নিজের চোখের সামনে সন্তানের মৃত্যু দেখাচ্ছে, নিজের মৃত্যু কম যন্ত্রণাদায়ক।
আপু নীলিমা কোথায়? আবির ও ড্রেস চেঞ্জ করতেছে। আর তোমরা এসব কি নিয়ে আসছো এত কিছু? ওই নীলিমা কর্ন স্যুপ পছন্দ করে, কর্ন স্যুপ আনছি, মাশরুম স্যুপ আনছি, আর তোমাদের জন্য পছন্দের খাবার নিয়ে আসছি। আবির প্রতিটা মিনিট পার হচ্ছে আর মনে হচ্ছে জীবন থেকে কি যেন নাই হয়ে যাচ্ছে। প্লিজ আপু, তুমিও যদি এখন এভাবে মানসিক ভাবে ভেঙে পড়ো তাহলে আমি কি করব? আমার তো আর কিছুই করার থাকবে না। আমি চাই নীলিমা শেষ দিন পর্যন্ত তার ভালোবাসার মানুষগুলোর হাসি মুখ দেখে যাক। মা কোথায়? মা খেয়েছে কিছু? মুখেই তো দিতে চাচ্ছে না কিছু, সারাক্ষণ লুকিয়ে লুকিয়ে কাঁদে। কি চাচ্ছেন? সবাই মিলে হাসপাতালে ভর্তি হয়ে যাবেন সিরিয়ালি? তাহলে এই কান্নাকাটি করে সারাদিন না খেয়ে থেকে কোনো কিছু সমাধান হবে? তাহলে ঠিক আছে, আমাদেরকেও বলে দেন, আমরা না খেয়ে থাকি, খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে দিই। আবির যাও, নীল অনেকক্ষণ একা আছে, যাও আমি দেখছি। বাহ, আপনি দেখি একদিনে অর্ধেকের বেশি সুস্থ হয়ে গেছেন। আমাকে সত্যি করে একটা কথা বলবেন? ডক্টরদের কাজ সত্য নিয়ে। আমাকে কি সারিয়ে তোলা সম্ভব ডক্টর? আমি আবিরকে ছেড়ে, আমার ফ্যামিলিকে ছেড়ে কোথাও যেতে চাই না। আবির আর আমি ছাড়া কেউ নেই। দেখুন নীলিমা, আবির সাহেব যে আপনাকে কতটা ভালোবাসে তা আমরা এখন বুঝতে পারি। এখন আমার কথা হচ্ছে, আপনি মেন্টালি যতটা স্ট্রং থাকতে পারবেন তত দ্রুত ফিজিক্যালি রিকভার করবেন। আপনি সত্যি বলছেন? বিশ্বাসটা নিজের উপর রাখুন। কি কিউট না বিষয়টা? মোটেও না, প্রেমিক প্রেমিকা প্রেম করে বিয়ে করেছে, এটা তো খুবই কমন ঘটনা। আরে বাবা, কি উদ্দেশ্যে করেছে এবং কোথায় গিয়ে করেছে সেটা দেখতে শুনো তো, খালি অর্ধেক অর্ধেক। মাজারে? প্লিজ আবির, আমরা এটা মাজার। কি মনে করো তুমি? সবকিছু ছেলে খেলা? আবেগে বিবেক হারিও না। আমি বিবেক হারাচ্ছি না বাবা, উল্টো আমি বিবেকের কথাই বলছি। আমি চাই একজন মৃত্যু পথযাত্রী মানুষ তার ভালোবাসার সর্বোচ্চ সম্মানটুকু পাক। ডোন্ট বিহেভ লাইক এ টিনেজার। বাস্তবতায় ফিরো। ঘটনা ঘটে গেলেই তো বাস্তব হয়ে ওঠে। আর আমি নীলিমাকে বিয়েটা করছি। দিস ইজ মাই ফাইনাল ডিসিশন, আর আমি আমার ডিসিশনটা জানাতে আসছিলাম। আবির, তুই তোর বাবাকে ডিসিশন জানাতে এসেছিস? পারমিশন নিতে আসিসনি? দেখো, ভালোবাসাটাকে আমি অন্যায়ের চোখে দেখছি না, কিন্তু তাই বলে যে মেয়েটা 2 দিন পরে পৃথিবীতেই থাকবে না সেই মেয়েকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়াটা অন্যায়, নিজের সাথে অন্যায়। ফ্যামিলির দায়িত্ববোধের কথা নাই বাদই দিলাম। আমি জেনে বুঝে বিয়ে করার সিদ্ধান্তটা নিয়েছি। তাহলে কি সারা জীবন একা থাকবে? কখনো কোনো পুরুষ মানুষ একা জীবন কাটাতে পারে না। তা তুমি কিভাবে একা ছিলে বাবা? তুমি তো তোমার লাইফের ম্যাক্সিমাম টাইম একা বনে জঙ্গলে কাটিয়ে দিয়েছো। কই, তোমার তো কোনো প্রবলেম হয়নি? তাহলে আমার কোনো প্রবলেম হবে না, বিকজ আই এম ইয়োর চাইল্ড। ডোন্ট ফরগেট, ইট ওয়াজ মাই ডিউটি ফর দ্য নেশন। ইটস অলসো মাই ডিউটি ফর মাই লাভ। আমাদের জন্য দোয়া করো মা। সিদ্ধান্ত জানিয়ে চলে যাচ্ছ যাও, কিন্তু আমার কথার অবাধ্যকারীর এই বাড়িতে কোনো ঠাঁই নেই। আবির, আপু, আঙ্কেল মারা যাবার পর তুমি আর ভাইয়াই ওদেরকে বড় করেছো। বলতে গেলে তোমরাই নীলিমার অভিভাবক। মা এখানে আছে, আমি তোমাদের সবাইকে সামনে রেখে একটা প্রস্তাব দিতে চাই। আমি নীলিমাকে বিয়ে করতে চাই। কি বলছো আবির এসব? আমি ঠিকই বলছি। তোমরা খুব ভালো করে জানো যে আমি জীবনে পাগলের মতো একটা মানুষকে ভালোবাসি, সেটা নীলিমা। প্লিজ আমার ভালোবাসার মানুষটার শেষ ইচ্ছাটা তোমরা পূরণ করতে দাও প্লিজ। মা, আপনি অনুমতিটা দেন। জীবন নিয়ে পাগলামি করে না বাবা। পাগলামি করছি না মা, আপনি আমাকে একটাবার ডক্টর আবির, ডক্টর, আমি নীলিমাকে বিয়ে করছি। কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি, এবং বিয়েটা মাজারে হবে। আপনি কি পাগল হয়েছেন? পেশেন্টের যে কন্ডিশন, ওকে 1 মিনিটের জন্য হসপিটাল থেকে মুভ করানো যাবে না। সেটা আমি বুঝতে পারছি, আপনাদের কথার সাথে আমি দ্বিমত পোষণ করছি না, কিন্তু আমার এই কাজটা করতেই হবে, আমার হাতে সময় নেই। মিস্টার আবির, প্লিজ ছেলে মানুষই করবেন না। আপনি তো সব সিচুয়েশন জানেন। আমি জানি আমার সিচুয়েশন, আমি জানি, এবং আমি আমার ভালোবাসার মানুষের সিচুয়েশনটাও জানি। ডক্টর প্লিজ, আপনার আমাকে এই সুযোগটা করে দিতে হবে। আই এম সরি। না না, আপনি নিজেই তো বলেছেন, আমাকে বলেছেন না যে ওকে স্পেশাল ফিল করাতে, ওকে সব সময় মেন্টাল সাপোর্ট দিতে, ওকে হ্যাপি রাখতে। আমি দিচ্ছি তো, বিশ্বাস করেন, আমি যদি এই পাগলামিটা করি ও সবচাইতে বেশি হ্যাপি হবে। ওর লাইফের সবচাইতে বড় অপূর্ণ ইচ্ছেটাই হচ্ছে এটা। এটা আপনি মানা করবেন না প্লিজ। ওকে, লেট মি টক টু আওয়ার হায়ার অথরিটি। এসো। রোগী তো এখন অনেকটাই সুস্থ। আমারও তাই মনে হচ্ছে। আমাকে রিলিজ দিয়ে দিন না ডক্টর। আর 2 দিন অপেক্ষা করুন। স্যার আবির, পেশেন্ট মানসিকভাবে এখন অনেকটা স্ট্রং পজিশনে আছে ঠিকই, বাট ইন্টারনালি কিন্তু অবস্থা খুব খারাপ। ওর বর্তমান অবস্থা হচ্ছে প্রদীপ নিভে যাওয়ার আগ মুহূর্তের মতো।